রাতটা অদ্ভুতভাবে স্বাভাবিক ছিল। এই স্বাভাবিক শব্দটাই ভয়ঙ্কর, কারণ মথা জঙ্গলের পর এমন শান্ত রাত হওয়ার কথা নয়। গেস্ট হাউসের জানালা দিয়ে পাহাড় দেখা যায়। দিনে যেগুলো নীলচে, রাতে সেগুলো কালো নয়, অদৃশ্য। আমি খাতা খুলে বসলাম, বাবার নোটবুক, আমার কলম। এই প্রথম মনে হচ্ছিল আমি লিখছি না, কেউ আমার হাত দিয়ে লিখিয়ে নিচ্ছে। রুদ্র বারান্দায় বসেছিল। ওর বাবার কথা আজ আর কেউ জিজ্ঞেস করেনি। ও নিজেই বলল, আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন। ও হালকা গলায় বলল, কিন্তু চাকরি ছাড়ার পর মানুষটা বদলে গিয়েছিল। রাতে কথা বলতেন পাহাড়ের সঙ্গে। শেষবার এখানে এসে বলেছিলেন, সবাইকে সত্য জানালে কেউ বাঁচবে না। আমি জানি এটা ওর স্বীকারোক্তি। এই কথাটাই পরের ঘটনাগুলোকে জন্ম দিল। ভেতরে কৌশিক আর ময়ূরীর মধ্যে চাপা কথা হচ্ছিল। আমি দরজার পাশে দাঁড়িয়ে শুনছিলাম না, শোনা যাচ্ছে। কৌশিক বলল, আমরা যদি এখান থেকে ফিরে যাই, তাহলে সব প্রশ্ন চিরকাল প্রশ্নই থেকে যাবে। ওর মায়ের কথা আমার মনে পড়ল। পুরুলিয়া শহরে একা দোকান চালান। স্বামী মারা যাওয়ার পর ছেলে যেন একমাত্র অবলম্বন। তবু ছেলেটা এখানে। ময়ূরী চুপচাপ ছিল। ওর পরিবার পুরুলিয়ারই আদিবাসী অধ্যুষিত গ্রামে। বাবা স্কুল শিক্ষক, মা লোকগান গাইতেন। ও ধীরে বলল, আমরা সবাই একই কারণে আসিনি, তাই সিদ্ধান্তও এক হবে না। এই কথাটা গেস্ট হাউসের দেয়ালে লেগে রইল। পরের দিন সকালটা শুরু হলো এক অপ্রত্যাশিত জায়গা থেকে। স্থানীয় এক লোক এলো, নাম শম্ভু মাহাতো। চেহারায় পাহাড়ের মতো ভাঁজ, চোখে এমন দৃষ্টি যেন সে আমাদের আগেই দেখে ফেলেছে। আপনারা মথা জঙ্গলে গিয়েছিলেন? সে বলল। প্রশ্ন নয়, বাক্য। কৌশিক জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন? শম্ভু হাসল না, বলল, যারা যায় তারা ফেরে আলাদা হয়ে। সে আমাদের একটা জায়গার কথা বলল, চুনার পাথরের পুরনো খাদান। শম্ভু বলল, ওখানে গেলে জঙ্গল প্রশ্ন করে না, মানুষ করে। এখানেই সিদ্ধান্তটা নেওয়া হলো। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমি বলিনি, কারণ আমি লিখছি। আর লেখক অনেক সময় চুপ করে থাকে। চুনার খাদানের পথটা দৈনন্দিনের মতোই। দুপাশে শুকনো পাতা, মাঝে কাঁচা রাস্তা, এক জায়গায় স্কুল ফেরত বাচ্চারা ফুটবল খেলছে। এই স্বাভাবিক ছবিগুলোর মধ্যেই রুদ্র হঠাৎ থেমে গেল। ও জিজ্ঞেস করলো, আমরা কার ওপর ভরসা করছি? কেউ উত্তর দিল না। খাদানে পৌঁছেই আমি প্রথমবার সত্যিকারের ভয় পেলাম। এটা জঙ্গল নয়, এটা পাহাড় কাটা মানুষের ক্ষত। গর্তের ভেতরে ঠান্ডা বাতাস, আর দেয়ালে লেখা, পুরনো হাতের লেখা, আমার বাবার হাতের লেখা, যারা একসাথে এসেছে তারা একসাথে ফিরবে না। ময়ূরী হাঁপিয়ে বসে পড়ল। ও বলল, আমার মা বলতেন, সব গান সবার জন্য নয়, কিছু গান ডাকা হলে গাওয়া যায়। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সুর। খাদানের গহ্বরের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলাম খাদানের ভেতরে ছায়া নড়ল। কৌশিক এগিয়ে এলো। এটাই সেই মুহূর্ত যেখানে বন্ধুত্ব ভাঙে না, পরীক্ষায় পড়ে। আমি চিৎকার করিনি, কেবল লিখে গেলাম, কারণ নোটবুকের পাতায় নতুন লাইন ফুটে উঠল। প্রথম ভুল সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা জানতাম না এই ভুলের দাম কে দেবে, শুধু জানতাম আর নিরাপদ নেই। খাদানের ভেতর ঢোকার পর সময় যেন ঘড়ির কাঁটা ভুলে গেল। বাইরে তখন দুপুর। ভেতরে কোনো সকাল নেই, সন্ধ্যাও নেই, শুধু ঠান্ডা পাথর আর মানুষের নিঃশ্বাস। কৌশিক সবার আগে নেমেছিল। ও সব সময়ই এমন, বন্ধুদের মধ্যে যে আগে নামে, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি বোঝা বয়ে নিয়ে যায় সেই। ওর বাবার কথা আমার মনে পড়ছিল। খনিতে কাজ করতেন। পাথর ভাঙতে ভাঙতে ফুসফুস ভেঙে গিয়েছিল। কৌশিক ছোটবেলায় বাবার জামা থেকে চুনের গন্ধ আলাদা করতে পারেনি কোনো দিন। আজ সেই গন্ধই ফিরে এসেছে। রুদ্র আমার ঠিক পাশে, ওর হাত ঘামছে। ও ফিসফিস করে বলল, আমার বাবা বলতেন, কিছু জায়গায় নামার সময় নামটা ঠিক রেখে নামতে হয়।
আমি বুঝেছিলাম ও নিজের নামটা ধরে রাখতে চাইছে। খাদানের দেয়ালে আরো লেখা, বিভিন্ন হাতের, কিছু পুরনো কিছু নতুন। ময়ূরী একটা লেখার সামনে থামলো। ওর আঙুলে পাথরের গুঁড়ো লেগে গেল। ও খুব শান্ত গলায় বলল, এটা আমার মায়ের লেখা। আমরা সবাই চমকে তাকালাম। ওর মা লোকগান গাইতেন। বছর 10 আগে পাহাড়ে গান তুলতে গিয়ে নিখোঁজ হন। গ্রামে বলা হয়েছিল জঙ্গলে মিশে গেছেন। দেয়ালে লেখা ছিল, গান শেষ হলে মানুষ থাকে না। ময়ূরীর চোখে জল নেই। ও অনেকদিন আগেই কেঁদে শেষ করে ফেলেছে। ঠিক তখনই আমরা টের পেলাম কৌশিক নেই। কেউ দেখেনি কখন সে আলাদা হলো। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। নাম ধরে ডাকলাম, শব্দ খাদানের গায়ে লেগে ফিরে এলো, কিন্তু মানুষ এলো না। রুদ্র চিৎকার করে বলল, আমরা ভুল করেছি। এই কথাটা শোনার পর খাদান যেন নিঃশ্বাস নিল। পাথরের ভেতর থেকে ভেসে এলো একটা আওয়াজ, মানুষের মতো নয়, পশুর মতোও নয়, ডাকা। কৌশিকের নাম ধরে ডাকতেই হঠাৎ দূর থেকে একটা পুরনো গানের সুর ভেসে এলো। এই গানটা এখানে অদ্ভুতভাবে মানিয়ে যায়, কারণ এটা স্মৃতির গান। আমরা ছুটতে শুরু করলাম। খাদানের ভেতরের পথ ঘুরে যায়। একই দেয়াল বারবার সামনে আসে। আমি লিখে যাচ্ছি হাঁটতে হাঁটতে, কারণ থামলে আমি ভেঙে পড়ব। একটা জায়গায় আমরা কৌশিকের ব্যাগ পেলাম, ভেতরে মায়ের চিঠি। ফিরে আয়, যা হারিয়েছিস তা ফিরে পাবি না, কিন্তু তুই থাকলে আমি থাকবো। চিঠিটা পড়ে রুদ্র বসে পড়ল। ও বলল, আমরা সবাই নিজের উত্তর খুঁজতে এসেছি, কিন্তু কৌশিক এসেছে ক্ষমা চাইতে। হঠাৎ আলো নিভে গেল। পুরনো খাদান অন্ধকার। তারপর এক ঝলক আলো। আমি দেখলাম কৌশিক দাঁড়িয়ে, কিন্তু আগের মতো নয়। চোখে প্রশ্ন নেই, মুখে ভয় নেই। ও শুধু বলল, আমি থাকছি। আমি চিৎকার করে বললাম, না! কিন্তু শব্দটা আমার গলা ছাড়ল না। পরের মুহূর্তেই সব শেষ। আলো ফিরে এলো, কৌশিক নেই, খাদান চুপ। বাইরে বেরোতে বেরোতে ময়ূরী বলল, জঙ্গল নেয় না, মানুষ দেয়। গেস্ট হাউসে ফিরে আমি নোটবুক খুললাম। শেষ পাতায় লেখা ফুটে উঠল, একজন থেকে গেল, 3জন ফিরল। লেখক বদলে গেল। আমার হাত কাঁপছিল, কারণ আমি বুঝলাম এটা শেষ নয়, এটা নির্বাচন। পুরুলিয়া স্টেশন থেকে বেরোনোর সময় আমি প্রথম যে জিনিসটা টের পেলাম, শহরের শব্দগুলো খুব জোরে। রিকশার ঘন্টা, চায়ের দোকানের কেটলি, লোকের হাসি, সব কিছু স্বাভাবিক। কিন্তু আমরা 3জন, আমি, রুদ্র, ময়ূরী, এই স্বাভাবিকের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, কারণ আমাদের সঙ্গে একজন কম। বাড়িতে ঢুকেই মা জিজ্ঞেস করেছিল, কৌশিক কোথায়? এই প্রশ্নটা আমি আগেই লিখে রেখেছিলাম মনে। তবু মুখে বলার সময় শব্দগুলো ভারী লাগলো। ও ও কাজ আছে, আমি বলেছিলাম। মিথ্যা বলিনি, কারণ পাহাড়ে থেকে যাওয়াটাও একরকমের কাজই। মা আমার দিকে তাকিয়েছিল বেশিক্ষণ। বাবা বেঁচে থাকলে যেমন তাকাতেন, যেন বুঝে ফেলেছেন আমি আর আগের অহনা নই। রুদ্র বাড়ি ফিরে আর কাউকে ফোন করেনি। ওর মা প্রতিদিন ছেলের ঘরে ঢোকে, বাবার পুরনো ট্রাঙ্কটা খুলে দেখেন। ভেতরে মানচিত্র, অযোধ্যা পাহাড়ে লাল দাগ। রুদ্র একদিন হঠাৎ আমাকে বলল, আমার বাবার নিখোঁজ হওয়া দুর্ঘটনা ছিল না, উনি ফিরে আসতে চেয়েছিলেন। এই কথাটা শোনার পর আমি নোটবুক খুললাম। পাতায় নিচে নিচেই লেখা উঠল, যারা ফিরে আসে তারা কাউকে না কাউকে ফেরাতে চায়। ময়ূরী গ্রামে ফিরে গেছে, কিন্তু গ্রাম ওকে গ্রহণ করেনি। লোকেরা ফিসফিস করে, ও মেয়েটা জঙ্গল থেকে ফিরে এসেছে। ওর বাবা স্কুলে আর পড়ান না, লোকগান বন্ধ। মেয়ের চোখে এখন পাহাড়ের মতো স্থিরতা। একদিন সন্ধ্যাবেলা ও আমাকে ফোন করলো। ও বলল, অহনা, মা আজ স্বপ্নে এলেন, বললেন গানটা অসম্পূর্ণ রয়ে গেছে। আমি জানতাম এই ফোনটাই আসবে। সেই রাতেই নোটবুকের শেষ পাতাটা উল্টে গেল। নতুন অধ্যায়, সিজন 2 শুরু। এবার পাহাড় ডাকবে না, মানুষ ডাকবে। পরের দিন আমি আবার পুরুলিয়ায় ফিরলাম।
এইবার একা না, রুদ্রও এলো। ময়ূরী আগেই অপেক্ষা করছিল। তিনজনের মধ্যে একটা নীরব চুক্তি, আমরা আবার যাব, কিন্তু আগের মতো নয়। ঠিক তখনই পেছন থেকে সেই চেনা কণ্ঠ, শম্ভু মাহাতো। ভাবছিলাম আবার দেখা হবে। একই চোখ, কিন্তু আজ মনে হলো সে আমাদের দেখে খুশি। সে বলল, যারা একজনকে রেখে আসে তারা কখনো তিনজন থাকে না। আমি ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, কৌশিক কি বেঁচে আছে? শম্ভু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পাহাড়ে বেঁচে থাকা আর মানুষের বেঁচে থাকা এক জিনিস না। শম্ভু মাহাতের শম্ভু মাহাতোর কথা শেষ হতেই স্টেশনের পাশে চায়ের দোকান থেকে হালকা রেডিওর সুর ভেসে এলো। এই পথ যদি না শেষ হয়। এই গানটা তখন খুব দরকার ছিল, কারণ আমরা জানতাম পথ শেষ হয়নি। রাতে গেস্ট হাউসে আমি আবার লিখতে বসি। কলম নিজে নিজেই চলে। এবার ফিরে যাওয়া নয়, এবার ফিরিয়ে আনা। আমি থেমে গেলাম, কারণ পাতার নিচে আর একটা হাতের লেখা, কৌশিকের। অহনা, আমি এখানেই আছি, কিন্তু সময় কম। আমার বুক ধক করে উঠল। সিজন 2 আর শুধু রহস্য নয়, এটা উদ্ধার অভিযান। পুরুলিয়া থেকে ময়ূরীর গ্রামে যেতে খুব বেশি সময় লাগে না, তবু এই পথটা আমাদের কাছে দীর্ঘ লাগছিল। বাসে উঠেই বুঝলাম লোকজন আমাদের লক্ষ্য করছে। একটা শহরের কৌতূহল নয়, এটা গ্রাম্য সাবধানতা। আমি জানলার পাশে বসেছিলাম। বাইরে শুকনো মাঠ, মাঝে মাঝে শাল পলাশ। এই গাছগুলোর সঙ্গে আমার বাবার একটা অদ্ভুত সম্পর্ক ছিল। তিনি বলতেন, এই গাছগুলো কথা বলে না, কিন্তু মনে রাখে। বাস থেকে নামতেই ময়ূরীর বাবাকে দেখলাম। নাম বসন্ত মাহাতো। স্কুল শিক্ষক ছিলেন, এখন আর নন। ওনার চোখে এমন এক ক্লান্তি যা রাতের ঘুমে কাটে না। ভেতরে এসো, তিনি বললেন। আর কিছু না। এই একটি মাত্র বাক্যে আমি বুঝে গেলাম এই বাড়িতে কথা বলা হয় কম, শোনা হয় বেশি। ময়ূরীর মা চন্দ্রা মাহাতো এই গ্রামেই শেষবার গান গেয়েছিলেন। ঘরের কোণে একটা পুরনো একতারা রাখা, ধুলো জমে গেছে, কিন্তু তার ছেঁড়া নয়। ময়ূরী ওটা হাতে নিল, আঙুল বোলালো। ঠিক তখনই বাড়ির বাইরে থেকে ভেসে এলো কণ্ঠ। বাড়ির বাইরে থেকে ভেসে এলো কণ্ঠ, এই বাড়িতে আবার গান হবে। কণ্ঠটা চেনা নয়, তবু অস্বস্তিকর ভাবে পরিচিত। গ্রামের লোকেরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করলো। এটা কোনো অনুষ্ঠান নয়, এটা দেখা। এক বুড়ো লোক বলল, যার মা পাহাড়ে গেছে সে মেয়েও পাহাড় ডাকে। আমি প্রথমবার টের পেলাম ডাক মানে শুধু জঙ্গল নয়, মানুষও ডাকে। ময়ূরীর হাত একতারায় পড়তেই গ্রামের উঠোনে কেউ নিচু গলায় গুনগুন শুরু করলো। গানটা সম্পূর্ণ কেউ গায় না, লাইন ভেঙে ভেঙে আসে, আর প্রতিটা লাইনের পর 1 সেকেন্ড নীরবতা। এই নীরবতাই ভয়। রুদ্র ফিসফিস করে আমাকে বলল, এটা গান না, এটা সংকেত। ঠিক তখনই একটা ছোট ছেলে সামনে এলো, নাম লালু, বয়স 10 কি 11। সে ময়ূরীর দিকে তাকিয়ে বলল, দিদি, কাল রাতে তুমি আমাকে ডেকেছিলে। ময়ূরী চমকে উঠল, বলল, আমি? লালু বলল, হ্যাঁ, তুমি বলেছিলে পাহাড়ে ফেরত যাওয়ার সময় হয়েছে। আমি খাতাটা খুললাম। পাতায় লেখা উঠল, ডাক ছাড়তে শুরু করেছে, এইবার নিরীহরা শুনছে। রাতে আমরা ময়ূরীর বাড়িতেই থাকলাম। খাওয়া দাওয়া হলো। ভাত, আলু ভাজা, ডাল। এই সাধারণ খাবারটা অস্বাভাবিকভাবে দরকারি, কারণ ভয় পেলে মানুষ দৈনন্দিনে আঁকড়ে ধরে। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম, কৌশিক দাঁড়িয়ে আছে, কিন্তু ওর গলা নেই। ও মুখ খুলছে, কিন্তু শব্দ আসছে অন্য কারো গলা দিয়ে। আমি ঘুম ভেঙে উঠে বসলাম। বাইরে ময়ূরী গান গাইছে, ঘুমের মধ্যে না, জেগে। অসম্পূর্ণ কোনো লোকগান। গানটা মাঝপথে থেমে গেল, কারণ দূর থেকে আরেকটা কণ্ঠ সেই লাইনটা সম্পূর্ণ করলো। কণ্ঠটা চন্দ্রা মাহাতোর, ময়ূরীর মায়ের।
আমরা কেউ নড়লাম না, কারণ আমরা বুঝে গেছি পাহাড় আর খাদান এখন মানুষের শরীর ব্যবহার করছে। সকালে বসন্তবাবু বললেন, আজ থেকে এই গ্রামে কেউ পাহাড়ের দিকে তাকাবে না। আমি জানতাম এটা দেরি হয়ে গেছে, কারণ নোটবুকের শেষ লাইনে লেখা, পর্ব 2 শেষ। পর্ব 3 প্রথম মানুষ যাবে নিজের ইচ্ছের বিরুদ্ধে। আমার হাত কাঁপছিল, কারণ আমি জানতাম এই যাত্রায় আর সবাই ফিরে আসবে না। সকালের আলো গ্রামে ঢোকে দেরিতে, কারণ চারপাশের গাছগুলো আলোকে ঢেকে দেয়, যেন আলোও সাবধানে হাঁটে। আমি উঠোনে বসে দাঁত মাজছিলাম। এই ছোট দৈনন্দিন কাজটা খুব দরকার ছিল, কারণ গত রাতের পর নিজেকে মানুষ মনে করাতে হয়। ভেতরে ময়ূরী চা বানাচ্ছিল। দুধ ফুটে উঠলে যেমন শব্দ হয়, সেটাই আজ সকালবেলার সবচেয়ে স্বাভাবিক আওয়াজ। লালু আজ স্কুলে যায়নি। ও উঠোনের এক কোণে বসে মাটি দিয়ে পাহাড় বানাচ্ছিল। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, স্কুলে যাবি না? লালু মাথা নাড়ালো। আজ না। ও বলল, আজ আমাকে ডাকা হয়েছে। এই কথাটা ও এমন ভাবে বলল যেমন কেউ বলে আজ অঙ্ক পরীক্ষা। আমি ওর কাঁধে হাত রাখলাম। কাঁধটা গরম। ভয়েও জ্বর আসে, এটা আমি জানতাম। ভয়েও জ্বর আসে, এটা আমি জানতাম। ময়ূরীর বাবা দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আজ প্রথমবার ওনার গলায় রাগ শুনলাম। এই গ্রামে কেউ যাবে না, তিনি বললেন। এই গান গাইবে না, কেউ পাহাড়ের নাম নেবে না, তিনি বললেন। এই গ্রামে কেউ যাবে না, কেউ গান গাইবে না, কেউ পাহাড়ের নাম নেবে না। এই নিষেধাজ্ঞা গ্রামে নতুন নয়, আগেও এমন হয়েছে যখন কেউ নিখোঁজ হয়। দুপুরের দিকে লালুর মা এলো। নাম সুনিতা। স্বামী দিনমজুর, নিজে বিড়ি বাঁধেন। ওর চোখে ঘুম নেই, আছে আতঙ্ক। সে আমাকে বলল, দিদি, লালু কাল রাত থেকে একই কথা বলছে, ওকে পাহাড়ে যেতে হবে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ নোটবুকটা তখনই ব্যাগের ভেতরে কাঁপতে শুরু করলো। সুনিতার কথা শুনে আমি নোটবুকের দিকে তাকালাম। বিকেলের দিকে লালু হঠাৎ উঠে দাঁড়ালো। চোখ খোলা, কিন্তু দৃষ্টি নেই। ও হাঁটতে শুরু করলো গ্রামের রাস্তা ধরে, তারপর কাঁচা পথ, তারপর শালগাছের ভেতর। সুনিতা চিৎকার করছিল। কেউ ছুটছিল, কেউ দাঁড়িয়ে দেখছিল, কারণ সব ভয়ই একরকম হয় না। আমরা তিনজন, আমি, রুদ্র, ময়ূরী, লালুর পিছনে গেলাম। ময়ূরী বলল, এটা আমার মায়ের গান না, এটা পাহাড়ের তারা। ঠিক তখনই লালু থামলো, ঘুরে তাকালো আর বলল, কণ্ঠটা তার নয়, আমাকে থামিও না। আমি নোটবুক খুললাম। পাতায় লেখা উঠল, যে যেতে চায়নি সে বেছে নেওয়া হয়েছে। আমার হাত কাঁপছিল, কারণ লেখাটা আমার হাত দিয়ে আসেনি। লালুর কণ্ঠ বদলে যাওয়ার পর যখন চারপাশের বাতাস ভারী হয়ে এলো, লালু আবার হাঁটতে শুরু করলো। এইবার দ্রুত। শাল গাছের ভেতর একটা জায়গায় এসে মাটি নেমে গেছে, খাদানের ছোট মুখ। আমি বুঝলাম এইটাই সেই পথ। রুদ্র চিৎকার করে বলল, ও বাচ্চা! কিন্তু পাহাড় বয়স বোঝে না। ঠিক তখনই ময়ূরী এক তারা তুলল। ও গাইল না, শুধু একটা সুর ধরল, অসম্পূর্ণ, চন্দ্রা মাহাতোর গান। লালু থামলো। এই প্রথম ওর চোখে জল। ও বলল, আমি যেতে চাই না। এই কথাটা আমাদের সবাইকে ভেঙে দিল। কিন্তু তখনই খাদানের ভেতর থেকে আর একটা আওয়াজ, দেরি হয়ে গেছে। আমি চিনে ফেললাম, শম্ভু মাহাতো। আমরা ঘুরে তাকালাম। সে দাঁড়িয়েছিল ছায়ার মধ্যে, হাসছিল না। সে বলল, প্রথমটাকে রাখতে হয়েছে, নইলে পরেরটা আসতো না। আমি বুঝলাম, এই লোক পাহাড়ের দাস না, এই লোক পাহাড়ের দালাল। লালু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল। আমরা দৌড়ে গেলাম। শম্ভু পিছিয়ে গেল ছায়ার ভেতর। লালুকে কোলে তুলে গ্রামে ফিরলাম। সে বেঁচে আছে, কিন্তু কিছু একটা তার ভেতর থেকে চলে গেছে। রাতে নোটবুক খুলে শেষ লাইন পড়লাম, প্রথম জোর করে নেওয়া ব্যর্থ, পরেরটা বড় হবে। আমার গলা শুকিয়ে গেল, কারণ আমি জানতাম পরেরটা শিশু হবে না। লালু বেঁচে আছে, এই কথাটা গ্রামে ছড়িয়ে পড়তেই ভয়ের রং বদলে গেল। আগে ভয় ছিল অজানা,
এখন ভয় হলো বেছে নেওয়া। যারা বেঁচে ফিরেছে তারা সবাই একটু আলাদা। লালু কথা কম বলে, মাঝে মাঝে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। ওর মা সুনিতা বলে, ছেলেটা রাতে ঘুমের মধ্যে সংখ্যা গোনে, কিন্তু কোনোটা শেষ করে না। সেদিন বিকেলে আমাদের বাড়িতে এলো হরেন কিস্কু। বয়স 35-এর কাছাকাছি। গ্রামের সাঁওতাল পাড়ায় থাকে। 2 ছেলে 1 মেয়ে। বউ ফুলমণি মাঠে কাজ করে। হরেনের বাবাও একসময় চুনার খাদানে কাজ করত। ফুসফুসে ধুলো জমে 5 বছর আগে মারা গেছে। হরেনের কাশি আছে, শুকনো গভীর। এই কাশির শব্দটাই পরের সব কিছু সূচনা। হরেন বসে বসে চা খেলো, 2 বার চিনি দিল। তৃতীয় চুমুকের পর বলল, আমি যাব। এই 2 শব্দে ঘরের বাতাস বদলে গেল। ফুলমণি চুপ করেছিল। ও জানে এই মানুষটা সিদ্ধান্ত নিলে পিছোয় না। আমি জিজ্ঞেস করলাম, কেন? হরেন আমার দিকে তাকালো। চোখে ভয় নেই, আছে ক্লান্তি। সে বলল, কারণ ওরা আবার বাচ্চাদের দিকে তাকাচ্ছে। এই কথাটা শুনে আমার গলা শুকিয়ে গেল। ময়ূরী বলল, নিজের ইচ্ছায় গেলে ওরা ছাড়বে এমন কথা কেউ বলেনি। হরেন হেসে ফেলল। এই হাসিটা খুব সাধারণ মানুষের হাসি। সে বলল, আমি জানি, কিন্তু আমি বাবা। এই একটা শব্দ, বাবা, সব যুক্তি থামিয়ে দেয়। রাতে আমি লিখতে বসেছিলাম। কলম চলছিল না। এই প্রথম নোটবুকের পাতায় নিজে নিজেই লেখা উঠল। স্বেচ্ছায় যাওয়া মানে রক্ষা পাওয়া নয়, মানুষ নিজেকে ছাড়ে। আমি কলম নামিয়ে রাখলাম, কারণ আমি বুঝে গেছি এই পর্বে আমি শুধু কথক না, আমি সাক্ষী। পরদিন ভোরে হরেন তৈরি, গামছা কাঁধে, একটু ভাত, লবণ, বউয়ের হাতে গাঁথা সুতো কবজিতে বাঁধা। ফুলমণি কিছু বলেনি, শুধু বলেছিল, ফিরে এলে গরম ভাত থাকবে। এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমরা হরেনকে নিয়ে খাদানের দিকে গেলাম। এইবার ডাক নেই, চিৎকার নেই। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস নীরব সম্মতি। খাদানের মুখে দাঁড়িয়ে হরেন থামল। সে বলল, আমি যদি না ফিরি, বাচ্চাদের পড়াশোনা চালিয়ে দেবে? আমি মাথা নাড়লাম, কারণ না বলার কোনো অধিকার ছিল না। হরেন নেমে গেল ধীরে, নিজের ইচ্ছায়। কেউ টানেনি, কেউ ডাকেনি। একটা সময় সে আর দেখা গেল না। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ খাদানের ভেতর থেকে একটা কাশি, হরেনের কাশি। তারপর এইটাই সবচেয়ে ভয়ঙ্কর অংশ। রাতে গ্রামে ফিরে আমি নোটবুক খুললাম। শেষ লাইন, একজন নিজের ইচ্ছায় গেল, তবু পাহাড় সন্তুষ্ট নয়। আমি চোখ বন্ধ করলাম, কারণ আমি জানতাম এখন পাহাড়ের দাবি বদলাবে। হরেন কিস্কু খাদানে নামার পর প্রথম যে জিনিসটা বদলালো, সময়। আমরা ঘড়ি দেখছিলাম, 10 মিনিট, 15, আধ ঘন্টা, কিন্তু খাদানের ভেতর থেকে কোনো শব্দ নেই। রুদ্র বলেছিল, চলে আসি, কিন্তু আমি কিছু বলিনি, কারণ কিছু জায়গা থেকে চলে আসা যায় না, ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। গ্রামে ফিরে এসে ফুলমণি দরজায় দাঁড়িয়েছিল। ও কিছু জিজ্ঞেস করেনি। এইটাই সবচেয়ে কঠিন। আমি বললাম, ও নেমেছে। ফুলমণি শুধু মাথা নাড়ালো। চুলে ধুলো, কপালে ঘাম। ওর ভেতরে কান্না নেই, আছে অপেক্ষা। রাত নামলো, গ্রামে আলো কম, কিন্তু সেদিন একটা বাড়িতেও বাতি নেভানো হলো না, কারণ অন্ধকারে মানুষ নিজের কথা শোনে। ঠিক রাত 12:30টায় কুকুর ডাকলো। একটা নয়, সব। আমি উঠোনে বেরোলাম। পথের দিকে তাকিয়ে প্রথমে বুঝতে পারিনি মানুষ নাকি ছায়া। তারপর দেখলাম হরিণ। ও হাঁটছে, কিন্তু কিন্তু হাঁটার ভঙ্গি ঠিক নয়। মাথা একটু কাত, হাত ঝুলে আছে অস্বাভাবিকভাবে। গামছা নেই, কবজির সুতো নেই। সবচেয়ে ভয়ঙ্কর, কাশি নেই। যে কাশি ওর শরীরের অংশ ছিল, সেটা উধাও। ফুলমণি ছুটে গেল, হরেন! ও থামলো, ধীরে মাথা তুলল, চোখ খোলা, কিন্তু দৃষ্টি নেই। ফুলমণি কাঁপা গলায় বলল, ভাত গরম আছে। হরেন হাসল। এই হাসিটা মানুষের না,
হরেনের মুখে অচেনা হাসি ফুটতেই দূরের এক বাড়িতে হঠাৎ রেডিও চালু হয়ে গেল। ভালোবাসার গান। গানটা যেন ভুল জায়গায় পড়ে গেছে, কিন্তু পরিস্থিতি নিঃস্ব। হরেন ঘরে ঢুকলো, চুপচাপ বসে পড়ল। ভাত খেলো, কিন্তু চিবোলো না, গিলল। ফুলমণি কাঁপছিল। তোমার কাশি? ও ফিসফিস করে জিজ্ঞেস করলো। হরেন মাথা তুলল। সে বলল, ওটা দরকার নেই। এই কণ্ঠটা হরেনের, কিন্তু ভেতরে অন্য কেউ। আমি তখনই নোটবুক খুললাম। পাতায় ধীরে ধীরে লেখা উঠল। দেহ ফিরেছে, শ্বাস ফিরেছে, মানুষ ফেরেনি। আমার হাত জমে গেল। পরদিন সকালে হরেন কাজে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ও স্বাভাবিক কাজ করছে। মাটি কাটছে, গাছ বাঁচাচ্ছে, লোকজনের সঙ্গে কথা বলছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বিবৃতি দেয়। আজ বৃষ্টি হবে, এই জমি নেব, ওখানে যেও না। আর আশ্চর্যজনকভাবে সব কথাই সত্যি হচ্ছিল। গ্রামে গুজব ছড়ালো, হরেন বদলে গেছে, ও পাহাড় দেখে এসেছে, ওর গলায় পাহাড় কথা বলে। লোকজন ওর কথা শুনতে শুরু করলো। এইটাই পাহাড়ের জয়। ময়ূরী একদিন ওর সামনে গিয়ে দাঁড়ালো। ও জিজ্ঞেস করলো, আমার মায়ের কথা জানো? হরেন তাকালো দীর্ঘক্ষণ, তারপর বলল, গানটা অসম্পূর্ণ রেখেছিল। ময়ূরীর চোখে জল এলো, কারণ এই কথা ওর মা ছাড়া কেউ জানতো না। ময়ূরী যখন চোখ নামিয়ে নিল, দূরের মাঠে কাজ করতে থাকা লোকেদের মোবাইল থেকে একই সঙ্গে গানটা বাজতে শুরু করলো। এই মিলগুলো দুর্ঘটনা নয়, রুদ্র বলল। ও পাহাড়ের মুখপাত্র। আমি বললাম, না, ও পাহাড় না, ও খাদানের। কারণ ও শুধু বলে না, বাছাই করে। এক রাতে হরেন আমাদের বাড়িতে এলো একাই। সে আমাকে বলল, তোমাকে লেখা বন্ধ করতে হবে। আমি চমকে উঠলাম। হরেন হাসলো। আমি বললাম, তুমি জানো আমি লিখছি? সে বলল, লেখা থামলে বাছাই সহজ হয়। এই প্রথম আমি ভয় পেলাম নিজের জন্য। নোটবুক খুলে দেখলাম একটা পাতা ছেঁড়া। আমি ছিঁড়িনি। পাতায় লেখা ছিল, পরের পর্বে লেখকই লক্ষ্য হবে। আমার গলা শুকিয়ে গেল, কারণ আমি বুঝলাম সিজন 2 এর খেলা বদলে গেছে। এখন পাহাড় আর খাদান আমার কলম ভাঙতে চাইছে। হরেন চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিলাম।